সকাল সবাইকে। আজকে মহা অষ্টমী, আর মহা অষ্টমীতে আমরা সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। যাবো ঝাড়গ্রাম। সকাল 6:30টায় ট্রেন, হাওড়া তিতলাগড় কেবিজি এক্সপ্রেস। এখান থেকে ট্রেন ধরে 6:30 থেকে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ঝাড়গ্রাম। ভোর 4টের সময় আমরা কিন্তু প্রথমে গেছিলাম বাস স্ট্যান্ডে। সেখানে বাস ছাড়তে বেশ খানিকটা লেট করছিল বলে আমরা ওখান থেকে একটা ক্যাব বুক করে সোজা হাওড়া চলে এসেছিলাম। সাড়ে 7টার সময় ট্রেন দিয়েছিল, 8টা নাগাদ ছেড়েছে, আর এখন মোটামুটি 9:30 বাজে। ওই 10:30টার মধ্যে আমরা ঝাড়গ্রাম ঢুকে যাব। আর ঝাড়গ্রামে আমাদের পিডব্লিউডি রুম বুক করেছি। এগুলো কিন্তু সব আমরা খুব তাড়াহুড়োর মধ্যে গতকালই সব ব্যবস্থা করেছি, মানে হুট করে ডিসিশন নেওয়া। এখন ওখানে গিয়ে দেখি পিডব্লিউডি রুমের কেমন ব্যবস্থা, সমস্ত আপডেট কিন্তু আমি দিতে থাকবো। 11:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম। স্টেশন থেকে টোটো বুক করে পিডব্লিউডি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। ভাড়া নিল 50 টাকা। এই এখনই বুক করছি এখানটাতে। পরের ভিডিওগুলোতে আমি সব দেখাচ্ছি ডিটেলসে। কনকদুর্গা গেস্ট হাউসের খুব কাছেই, খুব সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যেই পিডব্লিউডির গেস্ট হাউস। সুন্দর, শান্ত, ছিমছাম, নিরিবিলি পরিবেশের মধ্যেই এই গেস্ট হাউসটি। এখানে কিন্তু রুমে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থাও করা আছে। এটা প্যাসেজটা, এটা আমাদের রুমটা ডিটেলসে আমি দেখাচ্ছি। আসলে একটা সোফা কাম টি টেবিল, ওখানে একটা কর্নার টেবিল, এখানে একটা ওই বাকেটগুলির মতো রয়েছে। আর বেডটা হচ্ছে এই যে কিং সাইজ একটা বড় বেড, ভালো বেশ নরম আছে, ভীষণ নরম। আর এদিকটা হচ্ছে একটা আলমারি আছে, এই যে আলমারি। আর টয়লেটটা একটু দেখ, টয়লেটটা তো অনেক পুরোনো মডেলিং। ভেতরে আসো। এই বেসিনটা দেখো, বেসিনটা পেতলের বেসিন, সুন্দর এটা। আর এই যে এখানে শাওয়ারের আলাদা রকম ব্যবস্থা আছে, গিজার আছে। অনেক পুরোনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে এখানে বাথরুমে। আর রুমে এসি চলছে, ঘর ঠান্ডা। আর রুমের সাথে আছে সুন্দর একটা ব্যালকনিটা খুলে দেখাচ্ছি। এটা এখানে দুটো রুমের ব্যালকনি একসাথে করা আছে। পাশেও একটা রুম আছে, তবে ব্যালকনিটা ভীষণই বড়। এখানে জামা টামা মেলে দেওয়া যাবে স্নান করে। ভালো, খুবই সুন্দর। 1000 টাকা সত্যি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এরকম রুম। রুমটার ভাড়া কিন্তু 1000। এত সুন্দর অ্যাকোমোডেশন, এত বড় রুম আমি কিন্তু ভাবতে পারিনি যে 1000 টাকায় এত ভালো একটা রুম পাবো। আর এই রুমটার কীভাবে বুকিং করতে হয় তার সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরপর সব ভিডিওতে। আর এই রুমটা কিন্তু আমরা কালকেই বুক করেছি, খুব সহজেই পেয়ে গেছি। তাই জন্য মানে রুমটা দেখে সত্যিই খুব ভালো লাগছে আর কি। খাওয়া শুরু করে দিয়েছি। পিডব্লিউডি ক্যান্টিন থেকেই খাবার অর্ডার করে, খাবার ওরা ঘরেই দিয়ে গেছে। নিয়েছি চিকেন থালি 2টো, ডাল, আলু ভাজা, চুরি আলু ভাজা, মাংস আর একটা সবজি আছে। ওরা এইভাবে প্যাকেটে করে খাবার দিয়ে গেছে, আমরা খেয়ে আর কি খাবারটা ফেলে দেবো। আলাদা প্লেটে করে দেয়নি, কোনো অসুবিধা হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাবারের কোয়ালিটিও খুব ভালো আর গরম। লাঞ্চের পরে একটা টোটো বুক করে আমরা এবার বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম শহরটাকে একটু ঘুরে দেখার জন্য। রাস্তার দুধারে সারি সারি শাল, সেগুন, মহুয়া,
কেন্দুয়া, আরও অনেক রকম গাছের জঙ্গল। এই রাস্তাতেই জায়গায় জায়গায় কিন্তু নির্দিষ্ট করা আছে হাতি পারাপারের জায়গা। ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামের পাশেই আছে পশ্চিমবঙ্গ সরকারের ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এবার আমরা এগিয়ে চলেছি শুশনির জঙ্গলের পথে। আর এই রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল রাস্তার দুপাশে আদিবাসীদের জনবসতি। একদম শান্ত নিরিবিলি গা ছমছমে পরিবেশ, শুশনির জঙ্গল। এই জঙ্গলটা কালকে শুনলাম দাদা বললো নাকি হাতি বেরিয়েছিল, আজকে সেরকম কোনো খবর নেই। তবে যাচ্ছি এগিয়ে, আরও অনেকটাই যেতে হবে, দেখা যাক কি দেখতে পারি। জঙ্গলে হাতি বা অন্য কোনো জন্তু জানোয়ার না দেখতে পেলেও জঙ্গলের এই মায়াবী পরিবেশ আর মনোমুগ্ধকর আবহাওয়া আপনাকে কিন্তু ভালোবাসতে বাধ্য করবেই। শুশনির জঙ্গল থেকে বেরিয়ে আমরা চলেছি কনকদুর্গা মন্দিরের দিকে। সেখানেই রাস্তায় দেখতে পেলাম এই গাছটি। আমাদের টোটো দাদা বলল এই গাছটির নাম রক্তপিতা। কেমন পেঁচিয়ে সাপের মতো ওপরে উঠে গেছে গাছটা। ঝাড়গ্রামের আর একটা দর্শনীয় জিনিস হচ্ছে কেন্দুয়া গ্রামে পরিযায়ী পাখির বিশাল সম্ভার। এই বর্ষাকালীন পরিযায়ী পাখিদের আনাগোনা মোটামুটি মার্চ মাস থেকে এখানে শুরু হয়ে যায় আর থাকে ওই নভেম্বর মাস পর্যন্ত। এই সময়ে এই কেন্দুয়া গ্রামে গেলে এই পাখি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এই পরিযায়ী পাখির দল কিন্তু ঝাড়গ্রামের ট্যুরিস্টদের কাছে একটি বিশেষ দর্শনীয় জিনিস। আজকে মহাষ্টমীতে চলেছি মা কনকদুর্গা মায়ের মন্দিরে। কালকে কিন্তু মহানবমী, আর এখানে কারা বলি হয়, তো কালকে কোনো টোটোওয়ালা নিয়ে আসবে না, যে এত ভিড় থাকবে। খুব ভালো হয়েছে যে আজকে না জেনেই এসছি, যদিও দেখি আগে যাই মায়ের মন্দিরে পুজো দিই। কনকদুর্গা মন্দিরটি চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছিলেন। কনকদুর্গা মন্দিরের মূর্তিটি দুবার কিন্তু আগে চুরি হয়ে গিয়েছে। এখন যে মূর্তিটি পুজো হয় সেটা কিন্তু নবনির্মিত মূর্তি। আর এই মন্দির নিয়ে ভীষণভাবে একটা লোককথা প্রচলিত রয়েছে যে এই মন্দিরে নাকি আগে নবমীর দিনকে নরবলি হতো। কোনো বিশেষ কারণে এই নরবলি বন্ধ হয়ে গেছে। এখন এখানে কিন্তু এই কারা বলি বললাম, কারা মানে মহিষ বলি হয়, পাঠা বলি হয়। কনকদুর্গা মন্দিরের সাথেই রয়েছে বিষ্ণু ও লক্ষ্মী দেবীর আরেকটি মন্দির, সেখানেও নিয়মিত নিত্য পূজা হয়। রাস্তায় যেতে যেতে পড়লো টুলুং নদী, তাই ঝট করে নেমে গেলাম ফটো তোলার জন্য। মানে এত সুন্দর প্রকৃতি চারিদিকে, এখনও মানে ভর্তি ভর্তি কাশফুল, আর চারপাশ থেকে চলে যাচ্ছে নদীটা সুন্দরভাবে। এখন আমরা চলে আসলাম ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়িতে। প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা গোপীনাথ সিংহ সামন্ত রাজা, চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনকদুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি গোপীনাথ সিংহের আমলেই তৈরি করা হয়েছিল। এখন আছি চিল্কিগড় রাজবাড়ির সামনে। খুবই ভগ্ন অবস্থা, যদিও এটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আছে, ICDS, কিন্তু সেরকম কোনো রক্ষণাবেক্ষণ আমার চোখে পড়লো না। একটা অফিস ঘর আছে, লেখা আছে ভেতরে, সেটাও বন্ধ। মানে খুব একটা মানে ভালো অবস্থায় নেই বাড়িটা। যাই হোক,
দর্শনীয় স্থান, তাই দেখে গেলাম। রাজবাড়ির সাথেই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে রাধা গোবিন্দের মন্দির। রাজবাড়িটির ভগ্নদশা হলেও মন্দিরটিতে কিন্তু নিত্য পুজো হয়। এবার আমরা চলে আসলাম রামকৃষ্ণ মঠে। এই রামকৃষ্ণ মঠেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, 750 টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আর কিভাবে বুকিং করতে হয় বুকিং ইমেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমরা চলে গেলাম ঝাড়গ্রামের বিশেষ মন্দির সাবিত্রী মন্দিরে। 400 বছরের পুরনো এই মন্দিরে দুর্গাপূজা হয় কিন্তু পটে, মূর্তি পূজা এখানে বিশেষভাবে নিষিদ্ধ। সাবিত্রী মন্দিরের পুজো কিন্তু শত্রু নিধনেরও প্রতীক। আমি এখানে ঠাকুরমশাইয়ের থেকে অষ্টমীর একটি পদ্মফুল চেয়ে নিয়েছিলাম আশীর্বাদ স্বরূপ। রাজস্থানের সামন্তরাজ শ্রী সর্বেশ্বর সিংহ পুরীর জগন্নাথ দর্শন করে ফেরার কালে ঝাড়খণ্ডের জঙ্গলে কোনো অলৌকিক কারণে থেকে যান। পরে তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি স্থাপন করেন। ঝাড়গ্রাম ঘোরা আজকে মোটামুটি শেষ হয়ে গেল। আর কালকে আমরা চলেছি বেলপাহাড়ি, আর পরের পর্বে থাকবে বেলপাহাড়ি ঘোরার সমস্ত ডিটেলস।